তোমার সেকেন্ড ইয়ারের সিলেবাস এখান থেকে শুরু, অর্থাৎ সেকেন্ড ইয়ার ঠিক না, ফোর্থ ইয়ারের, অর্থাৎ নিউক্লিয়ার ফিজিক্স টু এর সিলেবাসটা এখান থেকে শুরু হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই চ্যাপ্টারটা আসলে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন। এখন তুমি দেখো তোমার এই টপিকটাকে কোথায় আলোচনা করা হয়েছে, লক্ষ্য করো। নিউক্লিয়ার ফোর্সেস অ্যান্ড টু বডি প্রবলেম, এটা হচ্ছে এস এন ঘোষাল স্যারের যে বইটা আমি একটু আগে তোমাদের সাথে শেয়ার করেছি, সেই বই। তারপরেই আমরা এই প্রসঙ্গে যাওয়ার আগেই আমাদের একটা প্রিলিউড হিসেবে গ্রাউন্ড স্টেট অফ দ্য ডিউটেরম, এই টপিকটার উপরে গুরুত্ব প্রয়োগ করা হয়েছে, এবং বলা যায় এই টপিকটা ডিসকাশনের মধ্যে দিয়েই আমরা এই চ্যাপ্টারে ঢুকলাম। কেন এত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা, সেটা একটু আমাদের লক্ষ্য করতে হবে। দেখো, আমি প্রথমে কিছু ভূমিকামূলক কিছু আলোচনা করব, তারপরে আমরা একটা ইকুয়েশন সলভ করবো আজকে। সবাই শুনতে পাচ্ছ? जी सर। আমরা জানি যে নিউক্লিয়াস মানে হচ্ছে পরমাণুর কেন্দ্রে পরমাণুর সবচেয়ে ভারী যে অংশটা রয়েছে তাকে আমরা নিউক্লিয়াস হিসেবে চিনেছি রাদারফোর্ডের আলফা কণা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে। তারপরে তার মৌলিক বৈশিষ্ট্যাবলী এবং নিউক্লিয়াসের কি কি ধর্ম, অথবা নিউক্লিয়াস রিলেটেড যে টার্ম গুলো আছে, এই সবকিছু আমরা নিউক্লিয়ার ফিজিক্স ওয়ান এর মধ্যে পড়ে আসছি। এখন নিউক্লিয়ার ফিজিক্স টুটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্যাল যে এক্সপ্রেশন বা ডিসকাশন বা অ্যানালিসিস, সেটার মধ্য দিয়ে নিউক্লিয়ার ফিজিক্স টু সিলেবাসটা আমরা শুরু করেছি। বিষয়টা হচ্ছে ইন জেনারেল নিউক্লিয়াস সম্পর্কে ধারণা, রেডিও অ্যাক্টিভ ক্যারেক্টারিস্টিক্স, তারপরে তার স্পিন, কোয়ান্টাম নাম্বার, তারপরে তোমার ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আমরা পড়েছি। কিন্তু একাধিক নিউক্লিয়ন নিয়ে যে নিউক্লিয়াসের যাত্রা শুরু হলো, সেটা কিন্তু হাইড্রোজেন নয়। যদিও হাইড্রোজেন প্রথম মৌলিক পদার্থ, আমরা একদম কনিষ্ঠতম, একদম হালকাতম মৌলিক পদার্থ হচ্ছে হাইড্রোজেন, মানে নিউক্লিয়াসের গঠন অনুযায়ী। তবে সেখানে কিন্তু একটি মাত্র প্রোটন রয়েছে, ওই নিউক্লিয়াস আর কিছু নাই, ঠিক কিনা? হাইড্রোজেন নিউক্লিয়াসের মধ্যে কি আর কিছু আছে? জি না স্যার। নাই। তাহলে সর্বকনিষ্ঠ দ্বি নিউক্লিয়ন বা একাধিক নিউক্লিয়ন সিস্টেম হচ্ছে ডিউটার, সর্বপ্রথম। এরপরে ট্রিটন হতে পারে, তারপরে হিলিয়াম আসছে, হিলিয়াম 3, হিলিয়াম 4, সব আসছে একের পর এক। কিন্তু যদি একদম মৌলিক জ্ঞানটা আমার অর্জন করতে হয় যে দ্বিনিউক্লিয়ন ব্যবস্থা বা একাধিক নিউক্লিয়ন নিয়ে সর্বকনিষ্ঠ নিউক্লিয়াস কোনটি, সেটি হচ্ছে ডিউটেরন। বোঝা গেল এর গুরুত্বটা কেন এত বেশি? তাহলে যখনই আমরা একাধিক নিউক্লিয়ন নিয়ে গঠিত নিউক্লিয়াসে স্টাডি করা শুরু করব, তখন সবচেয়ে কনিষ্ঠতম যেটা, তাকে দিয়েই আমাদের আলোচনা শুরু করাটা বাঞ্ছনীয়। এবং তার ক্যারেক্টারিস্টিক্স গুলো সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ সূক্ষ্ম এবং স্বল্প পরিসরে আমরা শুরু করলাম, তাহলেই তার মাল্টিপল, ধরো 2 এর পরে 3, 4, 5, 8, 10, এমনকি আমরা জানি যে 200, ভর সংখ্যা হচ্ছে তোমার 238, 42 পর্যন্ত, 46 পর্যন্ত আমরা পেয়ে যাবো। আরো বেশিও চলে আসছে এখন আধুনিক মানে গবেষণা থেকে আমরা যেগুলো পাই। মৌলিক তালিকায় মৌলিক পদার্থের সংখ্যাও যেরকম বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি নিউক্লিয়াসের যে আইসোটোপ বলি আমরা বা নিউক্লাইড বলি, তার আর প্রচুর নিউক্লাইড আবিষ্কার হয়েছে। অনেক ভারী ভারী নিউক্লিয়াস আমরা পেয়েছি বা পেয়ে থাকি, সেগুলোকে ব্যবহার করি প্র্যাকটিক্যাল লাইফে। সবকিছু আমরা জানবো, কিন্তু সবচেয়ে একদম স্টার্টিং পয়েন্ট হচ্ছে ডিউটেরন। এর আরো কিছু ঘটনা আছে ডিউটেরনের, কিছু অদ্ভুত
ক্যারেক্টার রয়েছে, যেটা গতানুগতিক নিউক্লিয়াসের যে তোমার মোস্ট অফ দ্য নিউক্লিয়াসের যে ধর্মাবলী, ওই সমস্ত করেসপন্ডিং যে প্রপার্টিস গুলো রয়েছে, তার চেয়ে নিউক্লিয়াস কিছু মানে ব্যতিক্রম ধর্মী কিছু বৈশিষ্ট্য ধারণ করে। যেমন দেখো, আমরা আলোচনায় আসিতে এই যে উম, প্রাথমিক যে কথাগুলো আমি বললাম, যে নিউক্লিয়াস মানে একাধিক নিউক্লিয়ন নিয়ে গঠিত নিউক্লিয়াসের একদম সর্বকনিষ্ঠ সদস্য হচ্ছে ডিউটেরন। আর ডিউটেরন হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ। হাইড্রোজেন আমরা বলি একটি মাত্র প্রোটন নিয়ে যে নিউক্লিয়াসটি গঠিত, সেটাকে আমরা বলি হাইড্রোজেন নিউক্লিয়াস। আর যখনই তার মধ্যে একটি নিউট্রন প্রবেশ করে, তাকে আমরা বলি ডিউটেরন। আরো মজার বিষয় হচ্ছে, দুটো প্রোটনের কোনো স্টেবল এভিডেন্স নাই, দুটো প্রোটনের কোনো স্টেবল স্টেট নাই। অর্থাৎ দুটো প্রোটন একসাথে রয়েছে, একটা নিউক্লিয়াস গঠন করেছে, সেখানে কোনো নিউট্রন নাই, এই ধরনের কোনো এভিডেন্স পৃথিবীতে নাই, নেচারে নাই, ওয়ার্ল্ডে নাই। দুটো নিউট্রন রয়েছে, সেখানে কোনো প্রোটন নাই, এই ধরনের কোনো স্টেবল সিস্টেমের অস্তিত্ব আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে এই যে একটি প্রোটন আর একটি নিউট্রন মিলিয়ে যে স্টেবল স্টেটটা গঠন করলো, তার পেছনে কি কি কারণ আছে, সেই বিশ্লেষণের মধ্য দিয়েই আমরা নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার ফোর্স, তারপরে তার স্পিন, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, কোয়াড্রাপল মোমেন্ট ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব এই ডিউটেরনের মধ্য দিয়ে। এই জন্যই নিউক্লিয়ার ফিজিক্সে বিশেষ করে নিউক্লিয় বল, নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয় বলের প্রকৃতি, তারপরে তোমার প্রোটন এবং নিউট্রনের যে ক্যারেক্টারিস্টিক্স, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত এবং সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে জানার জন্য অবশ্যই ডিউটেরন সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই চ্যাপ্টার বা নিউক্লিয় বল সম্পর্কিত আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে এই চ্যাপ্টারটা দেওয়া হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। বুঝতে পেরেছো সবাই? আমার জি কথাগুলো স্যার। সবাই clear বুঝতে পেরেছো? এবার লক্ষ্য করো, উই আর স্টার্টিং উইথ ডিউটেরন। তাহলে যেমনটি বললাম, যে ডিউটেরন হচ্ছে একটি প্রোটন এবং একটি নিউট্রন নিয়ে গঠিত একটা স্টেবল ব্যবস্থা, যা আমরা হাইড্রোজেনের একটি আইসোটোপ হিসেবে বা হাইড্রোজেন পরমাণুর আহ, একটি আইসোটোপ হিসেবে আমরা দেখতে পাই। একটি প্রোটন থাকলে সেটা হাইড্রোজেন ওয়ান, যখনই তার মধ্যে একটি নিউট্রন প্রবেশ করছে এবং একটি স্থায়ী ব্যবস্থা বা স্থির একটা জায়গা তৈরি করছে। আমি বারবার বলছি স্টেবল কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্টেবল কথাটা গুরুত্বপূর্ণ এই জন্যই, এটা যদি আনস্টেবল হয়, অস্থির হয়, অস্থিতিশীল হয়, তাহলে কিন্তু তার একটা নির্দিষ্ট হাফ লাইফ থাকবে এবং পরবর্তীতে আমরা দেখবো যে সে ভেঙে আবার তার পূর্ববর্তী অবস্থায় চলে গেছে। কিন্তু ডিউটেরনকে আমরা একটি স্থায়ী কণা হিসেবে ব্যবহার করতে পারি। এমনকি নিউক্লিয়ার রিয়াকশন স্টাডির ক্ষেত্রেও আমরা ডিউটেরন ইনডিউসড রিয়াকশন স্টাডি করে থাকি, অর্থাৎ তাকে একটি একক পার্টিকেল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। সুতরাং দেখি আমরা সেটা কি করবো। প্রথমে যেটা বলেছিলাম, যে এর কিছু আশ্চর্য বৈশিষ্ট্য রয়েছে। যেমন দেখো, নিউক্লিয়াসের মানে নিউট্রনের বন্ধন শক্তি হচ্ছে 2.226 MeV বা মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে আমরা যদি এর প্রোটন এবং নিউট্রনকে আলাদা করতে চাই, তাহলে আমাকে 2.226 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি প্রয়োগ করতে হবে। প্রোটন এবং নিউট্রন এর স্পিন যদি আমি যোগ করি, মানে তারা যদি প্যারালাল হয়, তাহলে তাদের যোগ করলে সর্বোচ্চ তাদের স্পিন হতে পারে 1। আর যদি তারা অ্যান্টি প্যারালাল হয়, তাহলে হবে 0। সেটা কি হবে বা কেন হবে আমরা পরে আলোচনা করব। এখন তোমরা আমাকে একটা কথা বলো তো, শাখান, তোমরা কি নিউক্লিয়ার স্পিন চ্যাপ্টারটা ভালো করে বুঝো? এটা খুব একদম কোন প্রকার কনফিউশন ছাড়া কথাটা বলতে হবে, কেননা নিউক্লিয়ার স্পিন, নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট, কোয়াড্রাপল মোমেন্ট, এই বিষয়গুলো যদি ক্লিয়ার না থাকে,
তাহলে কিন্তু আমি তোমাদেরকে নিউক্লিয়ার ফিজিক্স 2 পড়াতে পারবো না। এটা একদম আমি স্ট্রেট বলে দিচ্ছি, কারণ প্রতি মুহূর্তে মুহূর্তে হোঁচট খাবে, প্রতি মুহূর্তে মুহূর্তে আটকে যাবে। এটা একটু আমাকে তোমাদের নিশ্চিত করতে হবে। স্যার আসলে আপনি বুঝাইলে স্যার যতটুকু বুঝবো স্যার, যতটুকু ক্লিয়ারলি বুঝতে পারবো স্যার। স্যার পড়েছি, কিন্তু স্যার আসলে ওইটা পড়ার জন্য পড়া হয়েছে, যে পরীক্ষা দিতে হবে তাই জন্য পড়ছি। কিন্তু স্যার বুঝে বুঝে আসলে পড়া হয় নাই। তো আমার মনে হয় স্যার যদি ওখানে একটু ক্লিয়ার করেন, আর এটা যদি এটাতে যদি স্যার আমাদের সামনের জন্য ভালো হয়। যেরকম স্যার আপনি ইলেকট্রনিক্স আমাদের প্রায় 1 মাসের মধ্যে বেসিক পড়াইছেন স্যার, পরবর্তীতে কিন্তু স্যার আমরা আগায় যেতে পারছি। স্যার এটাও যদি এরকম হয় স্যার, তাহলে স্যার আমি মনে করি স্যার এটা উচিত। তাহলে আজকে আমি এই আলোচনাটা যতটুকু সম্ভব আমরা প্রসিড করি, তারপরে নেক্সট ক্লাসে আমি নিউক্লিয়ার স্পিনের উপর একটা ক্লাস নিব তোমাদের, কারণ একটা বা দুটো ক্লাস নিতে হবে, কেননা নিউক্লিয়ার স্পিন, নিউক্লিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম প্যারিটি, তারপরে তোমার এই জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে, পড়াতে খুব কষ্ট হবে। যাক, যা দেখো তুমি তার প্রমাণ দেখো। প্রোটন ও নিউট্রনের স্পিন মিলে ডিউট্রনের স্পিন হয় একক। ডিউট্রনের চৌম্বক মোমেন্ট হচ্ছে এত, এবং তড়িৎ চতুর্মেরু বা কোয়াড্রাপল মোমেন্ট হচ্ছে এত। নিউক্লিয় ম্যাগনেটনকে সংক্ষেপে এনএম লেখা হয়। কতগুলো ইনফরমেশন দেখো। এই যে কথাটা, ম্যাগনেটিক মোমেন্ট এত, কোয়াড্রাপল মোমেন্ট এত, তাহলে সেটা এত কি করে হলো এবং তার ফর্মুলাটা কি, কিভাবে আমরা বের করব, তাই না? এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিউটেরন ছাড়া দুটি নিউক্লিয়ন দ্বারা গঠিত অন্য কোনো নিউক্লিয়াসের অস্তিত্ব নেই, একটু আগে আমি বলেছি কথাটা। অর্থাৎ দ্বি প্রোটন বা দ্বি নিউট্রনের কোনো ব্যবস্থার অস্তিত্ব আজ পর্যন্ত আমরা পাইনি। তাই ডিউটেরনের গুরুত্ব অপরিসীম। নিউক্লিয় বল সম্পর্কে তথ্য লাভের জন্য নিউক্লিয় দ্বিকায়া ব্যবস্থা পর্যালোচনা করার উদ্দেশ্যে সরল এবং হালকা নিউক্লিয়াস হিসেবে ডিউটেরনের অবদান অপরিসীম। পারমাণবিক পদার্থবিদ্যায় হাইড্রোজেন পরমাণুর মতো নিউক্লিয় পদার্থবিদ্যায় ডিউটেরনের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। মলিকুলার ফিজিক্সে বা অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্সের ক্ষেত্রে অ্যাটমের গঠন সম্পর্কে ধারণা অর্জনের জন্য আমরা শুরু করি হাইড্রোজেন দিয়ে। যে কোনো অ্যাটমিক মডেলকে বর্ণনার জন্য আমরা ভিত্তি হিসেবে হাইড্রোজেন অ্যাটমটা দিয়ে শুরু করি। একইভাবে নিউক্লিয়ার ফিজিক্সের প্রাথমিক আহ, মানে দ্বিনিউক্লিয়ন ব্যবস্থা হচ্ছে ডিউটেরন, এবং এর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ফিজিক্সে। এবার আসো ডিউট্রনের ভূমি অবস্থায় ধর্ম বা গুণাবলী। অনেক সময় শর্ট কোশ্চেন আকারে এখান থেকে দুই একটা জিজ্ঞেস করা হয়। নিউটনের বন্ধন শক্তি খুবই কম, মানে এটা আশ্চর্য রকম কম। তার কারণ হচ্ছে অন্যান্য যে কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রায় নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হয় প্রায় 8 MeV এর মতো। আর সেখানে ডিউটেরনের ক্ষেত্রে এটা যদিও একটা স্টেবল ব্যবস্থা, কিন্তু ওর নিউক্লিয়নের মানে ওর মোট বন্ধন শক্তি হচ্ছে 2.226, অর্থাৎ প্রতি নিউক্লিয়নে দুই দিয়ে ভাগ করলে হয় 1.113, যেটা অত্যন্ত আশ্চর্যজনক একটা সত্য। অন্য কথায় নিউট্রনের অত্যন্ত হালকাভাবে আবদ্ধ একটি দ্বি নিউক্লিয়ন ব্যবস্থা। কেননা যেখানে অন্যান্য স্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি হচ্ছে 8 MeV এর মতো, সেখানে ডিউটেরনের ক্ষেত্রে 1.113, এটা খুবই আশ্চর্যজনক। এবং এটা সব থেকে হালকা ভাবে বন্ধন যুক্ত একটা নিউক্লিয়াসের অস্তিত্ব। এর কৌণিক ভরবেগ একটু আগে যেটা বললাম, যে টোটাল কৌণিক ভরবেগ হচ্ছে 1। আর তোমরা জানো যে কৌণিক ভরবেগকে আমরা এইচ কাটের এককে লিখে থাকি, তাহলে 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইচ কাট। তোমরা আরো জানো যে প্রত্যেকটা নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন বা নিউট্রনের স্পিন হচ্ছে হাফ, এরা ফার্মিয়ন কণা। তো হাফ হাফ মিন্স প্লাস মাইনাস হাফ। তাহলে তারা যদি প্যারালাল হয়, দুজনই প্যারালাল হলে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ। আর মাইনাস হলে, অপোজিট হলে বা অ্যান্টি প্যারালাল হলে একটা প্লাস একটা মাইনাস। তাহলে সেটা যাই হোক, তার ভ্যালু হচ্ছে তোমার এইচ কাটের এককে হাফ এইচ কাট। তো এইচ কাটটা আমরা সবসময় বলি না, আমরা বলি নাম্বার দিয়ে হাফ বা 1 বা 0 এরকম বলি। আর প্যারিটি হচ্ছে ইভেন প্যারিটি। তো ইভেন প্যারিটি মানে হলো পজিটিভ। ইভেন প্যারিটি মানে পজিটিভ। তাহলে আমরা স্পিনার প্যারিটি যখন একসঙ্গে প্রকাশ করি, সেটা তোমরা নিউক্লিয়ার ফিজিক্স 1-এ পড়েছো কৌশলটা,
সেটাকে জে পাই দিয়ে লেখা হয়, পাই ফর প্যারিটি, জে ফর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এখানে বলছি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 1, তাহলে উই শুড রাইট 1 প্লাস, অর্থাৎ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 1, আর প্লাস মানে ইভেন প্যারিটি। যেহেতু এর মানে আমরা ধরে নিচ্ছি যে ঠিক আছে, ওয়ান অ্যাঙ্গুলার মোমেন্টাম বা টোটাল স্পিন ওয়ান, ঠিক আছে, এটা ইন্টিজার নাম্বার। এবং যদি যদি বলছি বারবার যে এমন যদি হয় যে আমরা এখনো সন্দিহান এটা ওয়ান হবে না জিরো হবে, তাহলে আমার সন্দেহটা কিন্তু ওয়ান বা জিরো নিয়ে হচ্ছে। আমার সন্দেহ কোনোভাবে এখানে হাফ বা হাফ ইন্টিজার হওয়ার কোনো সুযোগ নাই। অতএব এটা অবশ্যই বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স মেনে চলবে, সুতরাং এটি একটি বোসন কণা। তারপরে এর আধান ধনাত্মক এবং এর ভর হচ্ছে ওই যে দুটোর যোগফল যা হয় এত এএমইউ। তারপরে এর মূল গড় বর্গ ব্যাসার্ধ হচ্ছে 2.2 ফার্মি। এটার আইসোট্রপিক স্পিন হচ্ছে T = 0। আর এর চৌম্বক ভ্রামক হলো এত। এইখানে একটা বিষয় রয়েছে, আমরা ওর যে টোটাল চৌম্বক ভ্রামক, আমরা যদি প্রোটন এবং নিউট্রনের চৌম্বক ভ্রামককে আলাদা আলাদা ভাবে যোগ করি তাহলে যে সংখ্যা পাই, টোটালটা কিন্তু তার চেয়ে একটু কম, তার চেয়ে বেশ খানিকটা কম। আর এই জন্য আমরা লিখি যে ম্যাগনেটিক মোমেন্ট অফ ডি অর্থাৎ ডিউটেরন ইজ নট ইকুয়াল টু সাম অফ প্রোটন অ্যান্ড নিউট্রন। ক্লিয়ার? এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এর তড়িৎ চতুর্মেরু ভ্রামক বা ইলেকট্রিক কোয়াড্রাপল মোমেন্ট হচ্ছে 2.82, অর্থাৎ খুব ক্ষুদ্র হলেও নিশ্চিতভাবে বলা যায় যে কিউ এর মান শূন্য নয়। কিউ ইকুয়াল টু শূন্য হলে ডিউটেরন হতো গোলীয় প্রতিসম। মাথায় রেখো, কিন্তু কখনো কখনো আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা স্ফেরিক্যালি সিমেট্রিক বিবেচনা করব ঠিকই, বাট আমাকে রেজাল্ট যেটা বলছে, যদি কোনো নিউক্লিয়াস তোমার ইলেকট্রিক কোয়াড্রাপল মোমেন্ট যদি শূন্য হয়, মানে উল্টাটা বলি, যদি গোলীয় প্রতিসম হয়, তাহলে সাধারণত তার ইলেকট্রিক কোয়াড্রাপল মোমেন্ট শূন্য হয়। তো কোয়াড্রাপল মোমেন্ট সম্পর্কে যদি আমরা পড়ে থাকি, নিশ্চয়ই ওই ফর্মুলাটা ব্যবহার করলে বুঝতে পারবো যে স্ফেরিক্যালি সিমেট্রিক অর্থাৎ চারিদিকে যদি তার চার্জ ডিস্ট্রিবিউশন একদম ইকুয়াল হয়, তখন তার কোয়াড্রাপল মোমেন্ট কেন শূন্য হয় এটা আমরা বুঝতে পারবো যদি আমরা পড়ে থাকি। অন্যথায় এটা আমাকে করতে হবে, থিওরিটা দেখে আসতে হবে। এবার আসো নিউক্লিয় দ্বিকায়া সমস্যায় ব্যবহৃত বিভব সমূহ। অর্থাৎ নিউক্লিয়াসের একটা বিভব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যখন একাধিক নিউক্লিয়ন মিলে তারা একটা বলের প্রভাবে বন্ধনে যুক্ত হচ্ছে, তখন তারা যে ফিল্ডটা তৈরি করছে, অবশ্যই সেখানে একটা বিভব থাকবে। আর দেয়ার ইজ এ ফিল্ড, দেয়ার ইজ এ পটেনশিয়াল, অবশ্যই একটা বিভব থাকবে। নিউক্লিয় বিভব বলতে দুটো নিউক্লিয়ের মধ্যে ক্রিয়াশীল বিভব বোঝানো হয়, অর্থাৎ এই নিউক্লিয়ন দুজনের মধ্যে কি ধরনের পটেনশিয়াল কাজ করছে সেটাকে বোঝানো হচ্ছে। এই বিভব মূলত কেন্দ্রীয়, আকর্ষী, ক্ষুদ্র পাল্লার এবং অত্যন্ত শক্তিশালী। আহ, সেটা আমরা নিউক্লিয় বলের যে বৈশিষ্ট্য আছে সেটা আমরা জানি যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা স্টেবল নিউক্লিয়াসের ক্ষেত্রে যে ফোর্স কাজ করে নিউক্লিয়নগুলির মধ্যে, তারা এতটাই শক্তিশালী। যেমন আমরা আহ একটু মনে করিয়ে দিই নিউক্লিয় বলের যে ক্যাটাগরিক্যাল ইয়েটা আছে, তোমরা বোধহয় পড়েছো। অনেক ধরনের ধারণা তো ছিল মানুষের শুরু থেকে, যে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। এখন যদি প্রোটন প্রোটন আমরা আকর্ষণ বল চিন্তা করি, তাহলে প্রোটন প্রোটন বল তো বিকর্ষণী বল হবে। তাই আবার নিউক্লিয়ন নিউক্লিয়ন যদি তুমি রিসপেক্টিভ অফ চার্জ চিন্তা করো, তাহলে তাদের মধ্যে মহাকর্ষ বল যদি আমি চিন্তা করি, মহাকর্ষ বলের মধ্যে আরো দুর্বল। তো সেই মহাকর্ষ বল তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা বা ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স, সেই তুলনায় খুবই দুর্বল। তাহলে নিউক্লিয়াস তো ফর্ম করার কথা না। এই যে নিউট্রন আর প্রোটন মিলিয়ে একটা নিউক্লিয়াস, একটা আবদ্ধ সত্তা তৈরি হচ্ছে, এইখানে যে বল কাজ করছে, এই বলটা এলো কোত্থেকে বা বলটা কিসের বল? তো প্রাথমিকভাবে ইনফরমেশনটা দিয়ে রেখে, এটাকে বলা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা নিশ্চয়ই তোমরা জানো যে
এটা এখন প্রতিষ্ঠিত। আর এটা শর্ট রেঞ্জ, এতটাই শর্ট রেঞ্জ, এটা 10⁻⁻15 মিটারের মতো তার রেঞ্জ। অর্থাৎ ওয়ান ফার্মি, ওয়ান ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। দ্যাট মিনস নিউক্লিয়াসের যে রেডিয়াস সাধারণত হয়, নিউক্লিয়াসের রেডিয়াসের রেঞ্জের মধ্যেই বলটা কাজ করে। এবং অবশ্যই এটা কেন্দ্রিক বল, অর্থাৎ সবগুলাকে আকর্ষণ করে টেনে রাখে কেন্দ্রের দিকে। আর তার এই রেঞ্জ পার হওয়ার সাথে অ্যাব্রাপ্টলি ফল করে, ফোর্সটা অ্যাব্রাপ্টলি ফল করে। তাহলে এই ফোর্সের কারণে যে বিভব, সেটাই হচ্ছে নিউক্লিয়ার বিভব বা নিউক্লিয়ার পটেনশিয়াল। বুঝা গেল? তাহলে কোনো পার্টিকেল যদি এই ফিল্ডের মধ্যে অবস্থান করে, এই তোমরা স্ক্রিনে দাগ দিচ্ছ কেন বাবা? কোনো পার্টিকেল যদি এই রেঞ্জের মধ্যে স্টে করে বা অবস্থান করে, তাহলে ডেফিনেটলি তাকে ওই বিভব দ্বারা নিয়ন্ত্রিত হতেই হবে। এই বিভব মূলত কেন্দ্রিক, আকস্মিক, ক্ষুদ্র পাল্লার এবং অত্যন্ত শক্তিশালী, যে কথাটা আমি এখন বললাম। কেননা এই বিভবের উৎস তো বল। নি- নিম্নলিখিত দিকায় বিভব সমূহ সাধারণত ব্যবহার করা হয় আহ এক এক ক্ষেত্রে এক এক রকম। হুম। দিকায়া বলতে বোঝানো হচ্ছে টু বডি প্রবলেম, অর্থাৎ আহ, দুটো নিউক্লিয়ন নিয়ে যে সিস্টেম, সেটাকে আমরা বলছি দ্বিকায়া ব্যবস্থা বা টু বডি প্রবলেম হিসেবে আমরা দেখছি, কারণ এখানে একটা প্রোটন একটা নিউট্রন রয়েছে। তাহলে যেহেতু কেন্দ্রিক, তাহলে অ্যাট্রাকটিভ পটেনশিয়াল, এটাকে আমরা বিভব কূপের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ নেগেটিভ পটেনশিয়াল হিসেবে কম্পেয়ার করতে পারি। আর আহ, এক 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 একটা হাইপোথিসিস এক এক ভাবে বলা হয়। যেমন একটা কনসেপ্ট বলছে এটা বর্গাকৃতি বিভব। তো বর্গাকৃতি বিভব হলে আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়েছি, বর্গাকৃতি বিভব আহ, ওটাকে স্কোয়ার ওয়েলটাকে কি বলে, কূপ, কূপ আকারে বর্গাকৃতি বিভব, কূপ আকারে যদি আমরা কোয়ান্টাম মেকানিক্সে দেখে থাকি, মনে করে দেখো, এটা হচ্ছে স্কোয়ার ওয়েল পটেনশিয়ালের কনসেপ্ট। এরপর একটা কনসেপ্ট আসছে গাউসিয়ান পটেনশিয়াল। তো গাউসিয়ান পটেনশিয়াল হলে তার স্ট্রাকচার যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে যেরকম, তার উল্টাটা আর কি, পটেনশিয়াল ওয়েল যেহেতু নেগেটিভ দিকে থাকে। সূচকীয় বিভব মানে এক্সপোনেনশিয়ালি ভ্যারিং। তারপর আরেকটা স্পেশাল টাইপের বিভব হচ্ছে ইয়োকাওয়া পটেনশিয়াল। ইয়োকাওয়া পটেনশিয়ালের ইকুয়েশনটা ঠিক এরকম, এক্সপোনেনশিয়ালের সাথে একটা ফ্যাক্টর এখানে যোগ হয়, এটা হচ্ছে ইয়োকাওয়া পটেনশিয়াল। তারপরে আরেকটা কনসেপ্ট হচ্ছে স্কোয়ারেল পটেনশিয়াল উইথ হার্ড কোর, অর্থাৎ কঠিন কোর বিশিষ্ট স্কোয়ারেল পটেনশিয়াল। এটা আসলে দুটোকে আমরা মার্জ করতে পারবো আমাদের আলোচনার মধ্যে। আর সর্বশেষ একটা লেটেস্ট কনসেপ্ট হচ্ছে উডস্যাক্সন বিভব, যেটা আমরা উম, ইদানিং নিউক্লিয়ার রিয়াকশন স্টাডিতে যখন অপটিক্যাল মডেল পটেনশিয়াল ব্যবহার করি নিউক্লিয়ার রিয়াকশনের, ওইটা নিউক্লিয়ার রিয়াকশন তো আমাদের আছে, ওখানে পড়বো আমরা, সমস্যা নেই। অপটিক্যাল মডেল পটেনশিয়াল, একটা মিনিট।
তাহলে এই যে ক্যাটাগরিক্যালি আমরা পটেনশিয়ালের ধরনগুলো নিয়ে যে কথা বলছি, এর মানে হচ্ছে যে আহ, একটা নিউট্রনের মধ্যে বা একটা দ্বিনিউক্লিয়ন ব্যবস্থার মধ্যে যে পটেনশিয়াল আমরা কল্পনা করি, সেই পটেনশিয়াল গুলো আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল পরিচিত যে পটেনশিয়ালের স্ট্রাকচার গুলি আছে তার সাথে কিভাবে বা কোন জায়গাতে কেমন মিল হতে পারে, এইভাবেই প্রস্তাবনাগুলো কিন্তু আসে। কেননা তোমাদের মনে রাখতে হবে একটা জিনিস, যে এগুলো সব কিন্তু আমরা থিওরিটিক্যাল প্রপোজাল বা থিওরিটিক্যাল কনসেপ্ট, কিন্তু এইগুলোকেই যখন আমরা প্র্যাকটিক্যাল করি, বিশেষ করে যখন নিউক্লিয়ার রিয়াকশন স্টাডি করি বা ওই নিউক্লিয়াসের মধ্যে অন্য নিউক্লিয়নের ইন্টারাকশন ঘটাই, তার থেকে যে ফলাফল পাই মেজারমেন্টে, তখন আমরা ধারণাটা করতে পারি যে আসলে কোন স্ট্রাকচারটা বা এই ক্ষেত্রে কোন পটেনশিয়ালটা ইফেক্টিভ ছিল। কেমন? এটা হচ্ছে পটেনশিয়ালের ফিনোমেনন। আর ওই অনুযায়ী এখানে যেমন রেক্টেঙ্গুলার ওয়েল পটেনশিয়াল, তারপরে একসঙ্গে যদি তুমি আঁকো তাহলে এটা ইউকা টাইপ, এটা হচ্ছে গাউসিয়ান স্ট্রাকচার, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার স্ট্রাকচার, একসঙ্গে তিনটাকে দেখানো হয়েছে। বা ইত্যাদি স্যাক্সন পটেনশিয়ালের স্ট্রাকচারটা অনেকটা এরকম। এগুলো আমি ডিটেলস আলোচনা করব নেক্সট ক্লাসগুলিতে। তোমাদের একটু নিজে নিজে পড়ার মতো একটু রসদ আমি দিয়ে দিচ্ছি। কেমন? আজকে আমার টার্গেট ছিল যেটা, যে নিউট্রনের নিউট্রনের ভূমি অবস্থার ধরন অর্থাৎ গ্রাউন্ড স্টেটটা কিরকম, সেটা নিয়ে আমার আজকে আলোচনার উদ্দেশ্যটা মূলত ছিল। তো শুরুতে কিছুটা সময় চলে গেছে স্টার্ট করতে গিয়ে, তোমরা একটু জয়েন করলে দেরিতে। আর এর পরবর্তীতে আবার পরে থার্ড ইয়ারের ক্লাস রয়েছে। তা আমি বলবো যে যদি আমাকে নিউক্লিয় স্পিন চ্যাপ্টারটার উপরে আলোচনা করতে হয় থার্ড ইয়ারের, তাহলে আমার এই আলোচনাগুলি স্পিন সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আসার পরেই এটা তোমার জন্য ইফেক্টিভ হবে। আদারওয়াইজ আমার মনে হয় খুব একটা এটা গল্প আকারেই হবে, কিন্তু আসলে ইফেক্টিভ কিছু হবে না তোমার জন্য। যেমন একটু খেয়াল করে দেখো, এখানে যে স্টেট গুলো বলা হচ্ছে, সিঙ্গলেট স্টেট, ট্রিপলেট স্টেট, এগুলো যদি আমরা না জানি, এর মানে কি সেটা যদি না জানি, তাহলে এই আলোচনাগুলো করে লাভ কি বলো? একটু দেখো, ডিউটেরন তৈরি হয় একটি প্রোটন একটি নিউট্রন দিয়ে। ডিউট্রনের প্রোটন ও নিউট্রনের আপেক্ষিক কক্ষীয় কৌণিক ভরবেগ L=0 হলে তাকে ডিউটেরনের এস অবস্থা বলা হয়। এস অবস্থা মিন্স L=0, এভাবে খেয়াল রাখতে হবে। এবং L=2 হলে তাকে বলা হয় ডি অবস্থা। তাহলে SPD নিশ্চয়ই L=1 একটা স্টেট রয়েছে, কিন্তু সেটা মিলে না আমাদের ক্যালকুলেশনের সাথে, এই জন্য প্রসঙ্গে সেটা আসেনি। কিন্তু কেন মিলে না বা কেন আমরা উল্লেখ করলাম না, এই কেনর ব্যাখ্যাগুলো আসবে স্পিন সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্টটা থাকতে হবে। মাল্টিপ্লিসিটি যে থিওরাম আছে, সেই থিওরাম অনুযায়ী R=2s+1, এটা একটা প্রমাণিত সম্পর্ক। আর এই সম্পর্কটাতে যদি আমরা S=1 ধরি, তাহলে আর এর মান আসে 3। অর্থাৎ এটাকে বলা হয় স্পিন ট্রিপলেট অবস্থা। ওটাকে আমরা লিখি 1 3 দিয়ে। কিন্তু এই থ্রির মানে কি? আর এর মান যে 3, সেটার অর্থ কি? সেটার অর্থ আমাকে বুঝতে হবে, ট্রিপলেট স্টেট কাকে বলে। আবার L=2 বা S=1 যদি হয়, তখন আমরা পাই এবং J= যদি 1 হয়, তখন নিউট্রনের যে অবস্থা সেটাকে বলা হয় D13 অবস্থা। অর্থাৎ এ হচ্ছে ডি অবস্থা, এ হচ্ছে এস অবস্থা। তাহলে ডি অবস্থায় যদি আবার ট্রিপলেট হতে হয়, সেক্ষেত্রে কন্ডিশন চেঞ্জ হয়ে সেটা হয়ে যাবে L=2, এস এর মান 1, এবং জে এর মান, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান আসবে 1। এই সব মিলিয়ে এটাকে আমরা বলবো D13 স্টেট। তাহলে আবার যখন নিউক্লিয়ন দুটি পরস্পর বিসমান্তরাল হয়, বিসমান্তরাল মানে যখন তাদের অ্যান্টি প্যারালাল হয় স্পিন ওরিয়েন্টেশন, তখন তার স্পিন হয়ে যায় 0। স্পিন 0, L=2, তাহলে J=0। সে অবস্থায় যদি আমি বলি, তখন এটাকে বলা হয় D01 স্টেট। S=0 হয় এবং R=1 হয় ওই ইকুয়েশন অনুযায়ী। এই ইকুয়েশন অনুযায়ী এখানে S=0 বসালে আর এর মান 1 হয়, তখন আমরা এটাকে বলি D01 অবস্থা। কিন্তু আমি জানি তোমাদের এখন আহ, এই কথাগুলো সব তোমাদের কাছে পরিষ্কার মনে হচ্ছে না। তার একটা কারণ হচ্ছে নিউক্লিয়ার স্পিন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা জরুরি। আর মডেলের একটা বিষয় এখানে আছে, কিন্তু যদিও আমরা সেটা শেল মডেলটা পড়বো এই নিউক্লিয়ার ফিজিক্স 2-তেই আমরা পড়বো, কিন্তু প্রাসঙ্গিক আলোচনাগুলো ক্লিয়ার করতে হবে। তা আমার মনে হয় যে যারা শুনতে পাচ্ছ,
আমার মনে হয় আগামী দিন আমি নিউক্লিয়ার স্পিন চ্যাপ্টারটার উপর একটু লেকচার দিই, কি বলো তোমরা? জি স্যার, ওটি ভালো হবে স্যার। তাহলে আমার এই কথাগুলো আরো, এক্সপ্লেনেশন গুলো আরো দ্রুত ক্যাচ করতে পারবা। আমি আবারও বলছি, ভয় পাওয়ার কিছু নেই। কথা সত্য যে নিউক্লিয়ার ফিজিক্স, বিশেষ করে যে সিলেবাসটা তোমরা এখন শুরু করছো, নিউক্লিয়ার ফিজিক্স ওয়ানের সাথে এটা অনেক অনেক গুণ অ্যাডভান্সড একটা সিলেবাস। মানে বলা যায় হঠাৎ করে জাম্প করে অনেক উপরে চলে আসে একটা সিলেবাস। কিন্তু না বোঝার কোনো কারণ নেই, বা এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু মাথায় রাখতে হবে, লার্নিং শুড বি সিকোয়েন্সিয়াল। ধারাবাহিক না হলে সেই লার্নিংটা কখনোই তোমার ভেতরে জায়গা করতে পারবে না, তুমি তাকে জায়গা দিতে পারবে না। এই জন্য তাড়াহুড়ো করা যাবে না, হুলস্থুল করা যাবে না। তুমি বুঝে বুঝে 7টা চ্যাপ্টারের মধ্যে বুঝে বুঝে 3টা চ্যাপ্টার পড়ো, 4টা চ্যাপ্টার পড়ো, ওটাতেই তুমি ফুল আনসার করে আসতে পারবে, কারণ বাকি প্রসঙ্গগুলো তখন তোমার কাছে সহজ হয়ে যাবে। আর না বুঝে শুধু সিলেবাস বা নির্দিষ্ট কতগুলো কোশ্চেন দাগ দিয়ে মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে, এটা অনেকটা মানে কি বলবো, নিজের বিপদ নিজে ডেকে আনার সামিল। ওই জ্ঞান কোনো কাজেও লাগবে না, ওই প্রিপারেশনে কোনো রেজাল্টও হবে না। তো আজকে আমরা মনে হয় একটু এখানে রাখছি, কেমন? আর নেক্সট ক্লাসটা নেক্সট শনিবারে আমি নিব। আর তারপর থেকে এই আমাদের পিছনের গুলো আর একটু পৌঁছে গেলে তখন ক্লাসের সংখ্যা বেড়ে যাবে, সমস্যা নেই। আর তোমরা বই তো কিনেছো সবাই মোটামুটি, তাই না? হুম। স্যার আপনি ওই যে শ্রাবণের পাড়ের বইয়ের স্যার পিডিএফটা দিয়ে দিলে ভালো হয় স্যার, ওটা কিনা হয়নি তো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি এটা দিয়ে দেবো না, এটা মনে হয় চ্যাপ্টার ওয়াইজ করা আছে আমার কাছে, আমি সবগুলো দিয়ে দেবো না, অসুবিধা নেই। তো প্রথম দুটো বা তিনটে চ্যাপ্টার খুব স্লোলি প্রসিড করতে হবে, এবং খুবই সূক্ষ্মভাবে বুঝতে বুঝতে আগাতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আরো অনেক জটিল জটিল থিওরি আছে, সেগুলো আরো ভয় লাগবে। হ্যাঁ, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্সলেসনেস কাজ করবে। এই জন্য শুরু থেকেই কনফিডেন্সের জায়গাটা তৈরি করতে হবে। ঠিক আছে তাহলে, ভালো থেকো সবাই। শুভরাত্রি।